সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের 144 ধারা জারি নাই, সেখানে নাগরিকরা ঘুরতে আসে। পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। কারণ পুলিশদের যে চরিত্র আমরা দেখেছিলাম যে তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের একটা পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল এবং গণবিরোধী অবস্থানটাও আমরা দেখেছি। এবং সেই সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রত্যেকটা মিছিলেই আমরা স্লোগান দিতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোট গায়ে পড়ো। কারণ আমরা দেখেছিলাম যে আসলে পুলিশ সম্পূর্ণভাবে একটা দলের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা যেই ধরনের কর্মকাণ্ড পুলিশের দেখছি তা কিন্তু সেই বিগত দিনের চরিত্রের মতোই। সে একজন নাগরিকের সাংবিধানিক যে অধিকার সেটাকে লঙ্ঘন করছে, তাদেরকে তল্লাশি করছে, তাদের উপরে প্রহার করছে এবং কাউকে সন্দেহজনক মনে হলেও সে তল্লাশি করতে পারে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই তাকে প্রহার করতে পারে না কিংবা কোনো ওয়ারেন্ট ছাড়া তাকে থানায় ধরে নিয়ে যেতে পারে না। আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের অন্যতম নেতা নাইম উদ্দিনকে তল্লাশি করার পরে যখন তার কাছে কিছু পাওয়া গেল না, তাকে কিন্তু হ্যান্ডকাফ পরিয়ে একজন দাগী অপরাধীর মতো তাকে থানায় নিয়ে যাওয়া হলো। এটা সম্পূর্ণভাবে একটা আইন লঙ্ঘনকারী কর্মকাণ্ড। এক্ষেত্রে আমি আরও একটা জিনিস স্পষ্ট করতে চাই যে দেখেন, নাইম উদ্দিন একজন ছাত্র নেতা, হয়তোবা এ কারণে আমরা এই বিষয়টাকে এত সামনে আসতে দেখেছি। সেখানে দুজন সংবাদকর্মীর উপরে আক্রমণ করা হয়, সেখানে একজন কিশোরীর উপরে আক্রমণ করা হয় এবং প্রতিনিয়ত পুলিশরা তাদের এই উর্দুকে ব্যবহার করে কিন্তু তারা নাগরিকদেরকে হেনস্থা করে চলছে, শ্রমিকদেরকে হেনস্থা করে চলছে, রাস্তাঘাটে রিক্সা চালকদেরকে যখন তখন চড় থাপ্পড় মারছে, কারণ তারা আসলে এই মানুষগুলোকে দেশের নাগরিকই মনে করে না। আমি আরও একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যে এই যে পুলিশের ঔদ্ধত্যপূর্ণ আচরণ বা এই যে আমাদের যে শাসকরা টাকা খরচ করে করে জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে সংবিধান সংস্কার করে, নতুন নতুন আইন প্রণয়ন করে, তারা যেটা সংস্কার করে, তারা যে আইন প্রণয়ন করে এটা তারাই মানতে পারে না। এই যে সংবিধান সংস্কার করা হলো এবং বারবার বলা হচ্ছে যে গণভোটে হ্যাঁ দেন তাহলেই সংবিধান সংস্কার হবে, তাহলেই আমরা গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করতে পারবো। তাহলে যেই সংস্কারটা আপনারা চান বা যেই সংস্কারের প্রস্তাবনা আপনারা দেন সেটা আপনারা নিজেরাই মানতে পারেন না। সুতরাং প্রতিনিয়ত আসলে তাদের যে শ্রেণীগত চরিত্র সেটা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা। তাই আওয়ামী লীগের সময় আমরা যেটা করতে দেখেছি, ইন্টারিমের টাইমেও আমরা শাসকদের সেই চরিত্রেই দেখেছি এবং নির্বাচনের পরে বিএনপি জোটভুক্ত সরকারকেও আমরা একই ধরনের কর্মকাণ্ডই করতে দেখছি, যা সম্পূর্ণভাবে গণবিরোধী অবস্থান। আপনারা জানেন যে সোহরাওয়ার্দী উদ্যানে কোনো ধরনের 144 ধারা জারি নাই, সেখানে নাগরিকরা ঘুরতে আসে। এই শহরে কি আমাদের যে পলিসি মেকাররা তারা কি যথেষ্ট রিক্রিয়েশনের জন্য পার্ক নির্মাণ করতে পেরেছে? পারেনি। সুতরাং উদ্যান এমন একটা জায়গা যেখানে নাগরিকরা আসে ঘুরতে আসে, তারা আনন্দের জন্য আসে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আসে। সেখানে নাগরিকদেরকে হেনস্থা করার মাধ্যমে সম্পূর্ণভাবে তাদের যে সাংবিধানিক রাইট সেটাকে লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা জানেন যে যখনই এই ধরনের কোনো অপরাধ করা হয় তখনই মাদক নির্মূল অভিযান এই জিনিসটাকে সামনে আনা হয় এবং সাম্য হত্যাকাণ্ডের পেছনে যদি মাদকই দায়ী থাকে বলে আমরা যে অভিযোগটা পেয়েছি সেটার এখনও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা এখনও জানি না যে ওইখানে ওই সিন্ডিকেটটা কারা চালাচ্ছে। আপনারা জানেন যে বারবারই এই যে ডিসি যে মাসুদ সে অভিযানে যায় এবং এই যে সাংবাদিকদেরকে ধরে ধরে নিয়ে যায় এবং নানা ধরনের টিকটক কর্মকাণ্ড কিন্তু সে পরিচালনা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে সাংবাদিকদেরকে নিয়ে এরকম কোনো প্রেস ব্রিফিং করতে দেখি নাই যেখানে সে আসলে সিন্ডিকেট যারা চালায় তাদেরকে ধরতে পেরেছে, এই ব্যবসায়ীদেরকে ধরতে পেরেছে এবং তাদের বিষয়ে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে পেরেছে। সুতরাং এই পুরো কর্মকাণ্ডকে আমরা এক ধরনের দমন করার মতোই কর্মকাণ্ড হিসেবে আইডেন্টিফাই করছি এবং মনে করি সম্পূর্ণভাবে ফুটেজের জন্য সেই ধরনের